তারাপদ রায়ের ছোট গল্প। আমি কীরকমভাবে। কাণ্ডজ্ঞানের এই 1 পৃষ্ঠার সংক্ষিপ্ত পরিসরে আমার নিজের চেহারা, কণ্ঠস্বর, বিদ্যাবুদ্ধি, আত্মীয়স্বজন নিয়ে এত কথা লিখেছি যে অতি বড় নির্লজ্জ ছাড়া বোধহয় আর কারো পক্ষে সেটা সম্ভব নয়। কোনো পাঠক বা পাঠিকা আমাকে যদি ইগোম্যানিয়াক ভাবেন তাহলে আমার কিছু করার নেই। আমি অনুপায়। নিজেকে নিয়ে এমন সমস্ত দুঃখজনক অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাকে অনবরতই যেতে হয় যে তা হয়তো অনেক সময় অনেকের কাছেই বিশ্বাসযোগ্য হয়ে ওঠে না। আমার তবু উপায় নেই, লিপিবদ্ধ করে আমার বেদনাভার যতটুকু লাঘব করা যায় তাই আমার চেষ্টা। কেন যে লোকেরা আমাকে বারবার ভুল বোঝে সেটা আমি আজ অবধি কিছুতেই ধরে উঠতে পারিনি। এই তো গত রবিবার সন্ধ্যাবেলা রীতিমতো ধোপদুরস্ত ধুতি পাঞ্জাবি পরে সেজেগুজে সস্ত্রীক একটি বিখ্যাত হলে নাটক দেখতে গিয়েছিলাম। দুঃখের বিষয়, মঞ্চের উপর স্বর প্রক্ষেপণ যন্ত্রটি ঠিক মতন কাজ করছিল না। কখনো অতিশয় উচ্চগ্রাম, আবার কখনো অতি স্থিমিত। নাটকটির স্বরসাম্য বারবার বিঘ্নিত হচ্ছিল। অন্যান্য শ্রোতাদের মতো আমিও কিঞ্চিত বিব্রত বোধ করছিলাম। এমন সময় একজন কর্মকর্তা অন্ধকার প্রেক্ষাগৃহে বেড়ালের মতো চোখে খুঁজে খুঁজে আমার সিটের সামনে এসে দাঁড়ালেন। তারপর পিঠে মৃদু টোকা দিয়ে আমাকে উঠে আসতে বলেন। আমি কিছু অনুমান না করতে পেরে ভদ্রলোকের সঙ্গে পিছনে দরজা দিয়ে মঞ্চে উঠে গেলাম। একটু পরেই বুঝলাম ভদ্রলোক ভুল করেছেন। তিনি ভাবছেন যে আমি এই হলের ইলেকট্রিক মেকানিক এবং যদিও ধুতি পাঞ্জাবি পরে থিয়েটার দেখছি। এই যন্ত্রপাতি আমাকে ঠিক করে দিতে হবে এখনই, না হলে আমার চাকরি উনি খেয়ে নেবেন। আমার চাকরি অবশ্য শেষ পর্যন্তই ভদ্রলোক খাননি, কিন্তু কি অন্যায় নাজেহাল হলাম। বিনা প্রতিবাদে রীতিমতো অপমানিত হলাম। প্রতিবাদ করে লাভ নেই, কারণ আমি জানি যে চিরকাল যেখানে যে গাফলতি হয়েছে আমাকেই সেখানকার লোকেরা গাফলতিকারী হিসাবে শনাক্ত করেছে। আমার এক বান্ধবী তার বাড়িতে তার অসাক্ষাতে যখনই কোনো কাঁচের গেলাস বা পেয়ালা ভাঙে তিনি বাড়ি এসে খোঁজ করেন। নিশ্চয়ই তারাপদ এসেছিল। আমি সকর্ণে শুনেছি মহিলা ভিতরের দিকে রান্নাঘরে কি করছেন, এদিকে বাইরের ঘরে আমাদের চায়ের আসরে কি করে একটি চিনেমাটির প্লেট কার হাত থেকে পড়ে ঝনাত করে ভেঙে গেল। মহিলা রান্নাঘর থেকে চেঁচিয়ে উঠলেন, ওই যা! তারাপদ আবার যেন কি ভাঙল। কিন্তু প্রকৃত সত্য এই যে ওই বাড়িতে কিংবা নিজের বাড়িতে অথবা অন্য কোথাও আমি কদাচিৎ কোনো জিনিস ভেঙেছি। কিন্তু শুধু চেনাশোনা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নয়, রাস্তাঘাটে অচেনা জায়গায় অপরিচিত লোক পর্যন্ত আমাকে সামান্য দেখে কি একটা ভুল ধারণা তৈরি করে ফেলে। কেউ বিশ্বাস করবেন না জানি, তবু ব্যাপারটা বলে রাখা ভালো। তখন আমি খুব একটা নাবালক নই, রীতিমতো অফিসে চাকরি করছি। প্রতিদিন সন্ধ্যাবেলা অফিস ছুটির পর কলেজ স্ট্রিটে যাই আড্ডা দিতে। ডালহৌসি স্কোয়ার থেকে গোল দিঘি সামান্যই রাস্তা, হেঁটেই যেতাম। লালবাজারের পর বউবাজার, বেন্ডিং স্ট্রিটে মোড়ে ডান দিকে কয়েকটি চামড়া জিনিসের দোকান পাশাপাশি। এই দোকানগুলোতে বাস কন্ডাক্টরের খুচরো ব্যাগ, চাপরাশির কোমরবন্ধ, ঘোড়ার তকমা, ছাগলের বা গরুর গলার ঘুঙুরের মালা ইত্যাদি আশ্চর্য সব দ্রব্যাদি বিক্রি হয়। এসব জিনিসে কিন্তু কোনো ক্রেতার অভাব নেই, সবগুলি দোকানেই বেশ জমজমাট। একদিন সন্ধ্যার দিকে ওই দোকানগুলির সামনের ফুটপাত দিয়ে দ্রুত হেঁটে কলেজ স্ট্রিটের দিকে এগোচ্ছি। সেদিন কী কারণে যেন অফিস থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে। হঠাৎ একটা চামড়ার দোকানের সামনে বাধা পড়ল। 2 গ্রাম্য ভদ্রলোক চামড়ার সরঞ্জাম কিনছিলেন। তাদেরই একজন আমাকে আটকালেন। দাদা, 1 মিনিট দাঁড়িয়ে। তারপর দুজনে মিলে আমার ঘাড় এবং গলার দিকে তাকিয়ে অস্ফুট কণ্ঠে কি আলোচনা করতে লাগলেন। একটু পরেই বুঝতে পারলাম বিষয়টি আমার পক্ষে মোটেই সম্মানজনক নয়। এদের গ্রামের বাড়িতে সদ্যজাত গোবৎসটি কিঞ্চিত চঞ্চল। তার অবস্থান ও গতিবিধি নির্ণয়ের জন্য তার গলার জন্য একটি ঘুঙুর বসানো চামড়া নেকলেস চাই, কিন্তু বাছরটির গলার মাপ তারা নিয়ে আসেনি। তবে আমাকে দিয়ে চলবে, আমার গলার চেহারা নাকি একেবারে তার বাছুরের গলার মতো। আমার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আমি যদি একটু দাঁড়াই তাহলে আমার গলার মাপে বাছুরের ঘুঙুরটা তারা কিনতে পারেন। এ অবস্থা আমি কি করেছিলাম, কি প্রতিক্রিয়া হয়েছিল আমার! একটি গোবৎসকে গলায়
ঘুঙুর বাঁধার আনন্দ থেকে বঞ্চিত করে মিথ্যা আত্মসম্মানে অন্ধ হয়ে হনন করে হেঁটে গিয়েছিলাম, নাকি গলা বাড়িয়ে দিয়েছিলাম মাপ দেবার জন্যে? যাই করে থাকি, আমি কিন্তু এই গ্রাম্য ব্যক্তিদের সরলতাকে মনে মনে অনেক দিন আগেই ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমার সহপাঠী বন্ধু সিদ্ধিনাথকে কোনো কালেও ক্ষমা করতে পারবো না। অনন্তকাল আগে আমি আর সিদ্ধিনাথ এক কলেজে একসঙ্গে পড়তাম। আজকাল তার সঙ্গে কালে ভদ্রে দেখা হয়। কী কারণে যেন সিদ্ধিনাথ চিরকালই আমাকে খুব তালেবর শাহেনশা ব্যক্তি বলে মনে করে। হঠাৎ হঠাৎ এসে উল্টোপাল্টা পরামর্শ বা সাহায্য চায়। নানা রকম ফিকির সিদ্ধিনাথের। শহরতলিতে এক আত্মীয়ের সঙ্গে একটা কাঠ চেরায় ব্যবসা করেছিল সিদ্ধিনাথ, ভালোই চালাচ্ছিল। হঠাৎ একদিন এসে বলে, আত্মীয় অংশীদারের সঙ্গে কি গোলমাল হয়েছে, ও বেটাকে ভাগাতে হবে। আমি তাকে বললাম, কোনো উকিলের কাছে গিয়ে দেওয়ানি মামলা করতে? বলল, তা নয়, ওকে আমি পুড়িয়ে মারতে চাই, তুমি আমার এই উপকারটুকু করো। আমি অবাক হয়ে বললাম, মানে? সিদ্ধিনাথ যা বলল তাতে বুঝলাম ব্যাপারটা তেমন কিছু নয়। আজ রাত 2টো থেকে 2:30টার মধ্যে সে তার শত্রুর বাড়ির পিছনের রাস্তায় আমাকে নামিয়ে দেবে। উদ্যোগ, আয়োজন, সব রকম বন্দোবস্ত সে করেছে, যথা পেট্রোলের টিন, তুলোর বল, মশাল। আমাকে শুধু নির্দিষ্ট বাড়িটিতে অগ্নিসংযোগ করে রাতের অন্ধকারে আড়ালে দৌড়ে তার জিপে এসে উঠতে হবে। পুরনো বন্ধু হিসেবে অন্তত এটুকু কি আমি তার জন্য করব না? সিদ্ধিনাথকে আমি জন্মান্তরেও ক্ষমা করব না, কিন্তু আমি তার কাছে কৃতজ্ঞ, সে আমার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছে। উপনিষদের ঋষি বলেছিলেন, আত্মানং বিদ্ধি, নিজেকে জানো। আমি এখন নিজেকে জানতে চাই। আমি কে? আমি কেমন? আমি কি অগ্নিসংযোগের নায়কের মতো? আমি কি গরু বাছুরের বিকল্প, নাকি নিতান্ত সাদামাটা কাঁচ কিংবা চিনেমাটির বাসন ভাঙার কারিগর? আমার এই চিরায়ত প্রশ্নের চমৎকার জবাব দিয়েছিলেন আমার পূজানিয়া স্ত্রী। বিদেশ যাওয়ার জন্য পাসপোর্টে ফটো তুলেছিলাম, যেমন হয় অনেকটা আমার মতো, অনেকটা অস্পষ্ট, যেন আমি নই, তবে আমার ডবল 2 নম্বর তারাপদ 2 নম্বরই ছবি। 5 সপ্তাহ বিদেশ ঘুরে ফিরে এলাম, ঘাটা আঘাটায়, পথে বিপথে, মাথায় 1 মাসের আতেলা চুল, চোখের নিচে কালি, ওজন 7 কেজি কম। দমদম বিমানবন্দরের লাউঞ্জে প্রাণাধিকা বললেন, জানো, তোমাকে ঠিক তোমার পাসপোর্টের ফটোর মতো দেখাচ্ছে।